জাংকুক সারা রাত হেঁটে বসে নয়তো এপাশ ওপাশ পায়চারি করেই কেটেছে। সারা রাতে মোটামুটি 1 প্যাকেট সিগারেট শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের আঙ্গুল ধরে বার দুয়েক টুকা দিল। এরপর আবার ঠোঁটের ফাঁকে ছেড়ে কয়েকবার শূন্যে ধোঁয়া ছাড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো জাংকুক। আবারও খানিকক্ষণ পায়চারি করলো। ফজরের আজানে জাংকুক উঠে দাঁড়ায়। আকাশ পানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে জাংকুকের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো জাংকুক। ঘরেই নামাজ পড়ে ইয়োনোকে ঠেলতে লাগলো। ইয়োনো নড়চড় নেই। জাংকুক বিরক্ত হয়ে জোরে সোরে একটা লাথি দেয়। ইয়োনো ঘুমের মাঝে ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুমো ঘুমো চোখে বলে, কোন বিয়াদব, আমার ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ, আমি মানুষ। জাংকুক পাত্তা দিল না ইয়োনোর কথা। সে চুপচাপ শুয়ে পড়লো বিছানায়। এদিকে ইয়োনোর ঘুম উড়ে যায়। ধরফর করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো জাংকুক আয়েশ করে শুয়ে আছে। দাঁতে দাঁত চেপে ইয়োনো বলল, তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। জাংকুক চোখ বুজে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। ইয়োনো দাঁত কিরমির করে বলে, আমাকে কি তোর কাজের মাসে মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। ইয়োনো উঠে দাঁড়ালো। ইচ্ছে করছে জাংকুকের পাছায় একটা লাথি দিয়ে একদম বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা বেজে খাই, সাদে কি আর বলে? তার মামির কপাল পড়েছে। এমন ঘাটতারা জামাই ছেলে নিয়ে কিভাবে সংসার করে তাই ভেবে পায় না ইয়োনো। সব ভাবনা এক সাইডে রেখে ইয়োনো নামাজ পড়তে চলে যায়। সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যেস তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে চুপি চুপি এদিক ওইদিক উকি ঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলো। তার সামনে তার শাশুড়িকে দেখে হঠাৎ স্ট্রেচ হয়ে যায় তে। জিন গম্ভীর মুখে তের দিকে চেয়ে আছে। তে তার শাশুড়ির তাকানো দেখে মাথা নিচু করে নিল। জিন গম্ভীর গলায় বলল, জাংকুক কোথায়? তে মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকে প্রথম শুনলো। এই বাড়িতে কে কে আছে সে তো জানে না। এই বেটা আবার কে? আর তাকে এবার জিজ্ঞেস করছে কেন? জিন এবার কর্কশ কণ্ঠে বলল, কি হলো, কথা বলছো না কেন? তে জাকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সে কি এই বাড়ির কোনো সদস্য? জিন বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? তে ভেপাচাকা খেয়ে গেল। আসলেই তো স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল। তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। আমার বেয়াদব বরের নাম জানার দরকার নেই আমার। কাল রাতের কথা মনে পড়লো তে। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। অত রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না। মুখ ফসকে তে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত। আপনার খোঁজ নেওয়া উচিত। জিন তেকে ধমকে বলল, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আরেকটা বাজে কথা বললে। এর মাঝে আরেন ঘর থেকে বেরিয়ে এসে বলে, এভাবে ওকে বকছো কেন? বকবো না, ও আমার ছেলের নামে উল্টাপাল্টা বলছে। একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। আরেন ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও, আমি জাংকুকের খোঁজ নিয়েছি। ও ইয়োনোর বাড়িতে আছে। জিন গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। তে মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক গোয়ালের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। আরেন তেকে তখন বলল, নামাজ পড়েছ আম্মু? তে অমায়িক হাসি দিয়ে বলল, জি আঙ্কেল। কি এখনো আঙ্কেল? বাবা হই তোমার, বাবা বলবে। তে এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেল বেলায় তে তার শ্বশুরের সাথে বের হয়েছে। আরেন তেকে নিয়ে বের হয়েছে। মূলত তে গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে। তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। তার ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, তের কাছে ফোন নেই। তাই প্রথমে তেকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিল তেকে। তে চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নেবে। কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল তে। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। আরেন তের সংকোচ বুঝতে পারলো। আরেন সুন্দর করে তেকে বুঝিয়ে বলল যে আরেন তে নিজের বাবার মতো। তে খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাভ দিতে চাই, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছেটাকে দমিয়ে নেয়। এরপর আরেন তেকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে তে তার 2 বান্ধবীর সাথে দেখা হয়। তার সাথে আগে গ্রামে থাকতো। ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে এরা। প্রায় 2 বছর পর দেখা হলো। একে অপরকে চিনতে পারছে। এই তুমি তে না?
পাশ ফিরে তাকায়। প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার উপরে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রোজ হেসে থেকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে লাফিয়ে বেড়ায়। পাশ থেকে জিসু বলে, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? তে রোজকে ছেড়ে দিয়ে বলে, আমার বিয়ে হয়ে গেছে। রোজ আর জিসু একসাথে অবাক হয়ে বলল, কি? তে পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকাই। আরেম গলা ঝেড়ে বলল, আম্মু, তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে। আমি কাজ ছেড়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? তে হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আব্বু। আরেম বেরিয়ে গেল। তিন বান্ধবী রেস্টুরেন্টের এক কোণায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। জিসু প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল তোর? ইটিস পিটিস করতিস নাকি? তে রেগে বলল, একটা থাপ্পড় খাবি। আমার খেয়ে দিয়ে কাজ নাই, আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমার দেখতে পারে না তাই। তের কথা শুনে তার দুই বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে তের বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। তের মা যদিও তেকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে রাখতে পারতো না। জিসু আর রোজ মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে। বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? তে ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। জিসু গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো, তুই দেখিসনি কেন? তে অত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। জাংকুক ইউনিভার্সিটি ক্লাস শেষে রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগও আছে। জাংকুক গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। এদিকে ইয়োনো আর তাদের সাথে আসা ছেলেটার কথা শেষ নেই। জাংকুক গম্ভীর স্বভাবে। ইয়োনো আর ওই ছেলেটা তেমনি জাংকুকের উল্টো ক্যারেক্টারের। জাংকুকের টেডের ডান পাশে ঠিক টেবিলের উপরে গিয়ে বসে। ইয়োনো আর ছেলেটা টেডে থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে জাংকুক। এদিকে তে দুই বান্ধবী জাংকুকের দিকে পিঠ ফিরিয়ে বসেছে। আর তে বসেছে জাংকুকের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। তে কথা বলতে বলতে হঠাৎ সামনের দিকে চোখ পড়ল তার। সঙ্গে সঙ্গে চোখ বড় হয়ে যায় তে। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, চল চল পালাই। তখন জিসু বলে, কোথায়? তে ডান হাতের আঙ্গুল দিয়ে জাংকুকের দিকে ইশারা করে দেখালে। জিসু এবং রোজ দুজনেই উল্টো ঘুরে তাকালো। তের ভয়েস মোটামুটি জোরেই ছিল, যার ফলে কথাটা জাংকুকের কানে পৌঁছায়। ইয়োনো পেছনে ঘুরে তাকাই। ওইদিকে জাংকুকের তের দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। তে জাংকুকের দিকে তাক করে রাখা আঙ্গুল এখনো নামায়নি। জিসু আর রোজ ভ্রু কুঁচকে বলল, আরে পাগল কোথায়, ভদ্রই তো লাগে। আর এমন বড় চুল তো অনেকে স্টাইল করে রাখে, আবাল, কিচ্ছু বুঝিস না। কথাটা বলে এদিক ফিরে তের দিকে তাকালে দেখলো তে এখনো হাবার মতো জাংকুকের দিকে আঙ্গুল তাক করে আছে। রোজ নিজের কপালে একটা বাড়ি মেরে তের হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙ্গুল তুলে আছিস কেন? কি ভাববে, আজব মানুষ তুই। জাংকুক শক্ত চোখে তের দিকে তাকিয়ে আছে। ইয়োনো ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ তো চিনতে পারলো, আমাদের সাথে এক পাগল ঘোরাঘুরি করে। জাংকুক হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে যায়। ইয়োনোর সাথে বসা কলিগটা ইয়োনোর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে গেছে, শুনলে তোর 12টা বাজাবে, চুপ থাক। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে জাংকুকের পাশে এসে দাঁড়ায় ছেলেটা। জাংকুক হাত মুষ্টিবদ্ধ করে তের দিকে চেয়ে আছে, যেন টপ করে গিলে খাবে। তে ভীত চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগল বলে পাগলকে খেপিয়ে দিয়েছে, এখন কি হবে তার? ইয়োনো একবার তের দিকে তাকালো, আরেকবার জাংকুকের দিকে। তেকে দেখে বাচ্চাই লাগলো, এই বাচ্চা না বুঝে বলে ফেলেছে। কিন্তু তার ভাইটা তো বুঝে, এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনাই। জাংকুক তের দিকে এগিয়ে যেতে নিলে ইয়োনো দ্রুত জাংকুকের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিন ক্রিয়েট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। জাংকুক রেগে চিৎকার করে বলে ওঠে, ওর সাহস কি করে হয় আমাকে এভাবে বলার? তে চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। জাংকুক ইয়োনোকে ধাক্কা দিয়ে তের দিকে এগিয়ে আসলে তে ভয়ে একদম কোনায় গিয়ে গুটি সুটি মেরে নিচে লুকাতে চায়। কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটি সুটি মেরে দোয়াদরুদ পড়তে লাগলো। জিসু আর রোজ দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। জাংকুক তের পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হেই ইডিয়েট গার্ল, বেরিয়ে এসো বাইরে। তে কেঁদে দিবে প্রায়, ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। জাংকুককে আবারও পাগল বলায় রাগে টেবিলের উপর ধুপ করে একটা পাঞ্চ মারে জাংকুক। আশেপাশের মানুষ বসে বসে দেখছে এসব কাহিনী। জাংকুক রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। তে মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি।
আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। তের এমন কথা ইউনো ভেপা থেকে খেয়ে যায়। জাঙ্কুক ভ্রুকুচকে বলে হোয়াট? তে বিড়বিড় করে বলে শালা ইংরেজ, আবার ইংলিশ ঝাড়ছে। এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রোজ আর জিসুক দুজনেরই মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই তে আর শুধরালো না। বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এর বুড়ো জামাই একে সামলায় কিভাবে? রোজ জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে ভাইয়া, ওর হয়ে আমরা সরি বলছি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। তে রোজের কথা রেগে গিয়ে বলে আরে তোরা কেন সরি বলছিস? জানিস এই পাগল দুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। এর কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকায়। উফ, এই মেয়েটা মুখ বন্ধ হয় না কেন? মনে মনে কথাটা বলে জিসু। জাঙ্কুকের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে তের প্রতিটি কথা। ইউনো ঢুক দিলে জাঙ্কুককে জোর করে কয়েক পা টেনে পিছিয়ে নিয়ে আসে। তে যখনই দেখলো জাঙ্কুক একটু পিছিয়েছে, অমনি বসা থেকে উঠে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে। এক দূরে চলে যাবে, তার আগে জাঙ্কুক এগিয়ে এসে তের হিজাব টেনে ধরে। তের পা থেমে যায়। কি সুন্দর করে হিজাবটা বেঁধেছিল, সব টিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাবটা ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না। ভয়ে তের পা থেমে যায়। ইউনো পাশ থেকে জাঙ্কুকের শরীরে হাত বুলিয়ে বলছে ছেড়ে দে, দেখ মানুষ তাকিয়ে আছে। জাঙ্কুক রেগে বলে এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়ে যাচ্ছে, আমি ওকে ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দিব আমি। স্টপ ইট গার্ল। তে জাঙ্কুকের কথার মাঝে সুযোগ বুঝে একটু এগিয়ে এসে জাঙ্কুক যে হাতে তার হিজাব টেনে ধরেছে সেই হাতে তার দু হাত দিয়ে গায়ে জোরে খামচি দিয়ে ধরে। জাঙ্কুক রাগী চোখে ভ্রুকুচকে তাকায় তের দিকে। তে ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আগলা হবে, সেই সুযোগে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। তের নিজেরই হাত ব্যথা হলো। এই লোকের কোনো ভাবান্তর নেই। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে চেয়ে আছে। জাঙ্কুক তের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ। ঢুক গিলল, মুখ ফসকে তে বলল আপনার চামড়া বুঝি গন্ডারে? বলে নিজে মুখ চেপে ধরল। তার বেফাস কথা যে শুধু মুখ ফসকে বেরিয়ে যায়। জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না।